আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওরাকল বিসিএস পরিবারের আজকের ৪৭তম বিসিএস প্রিলিমিনারি উপলক্ষে আয়োজিত আজকের এই অনলাইন সেমিনারে আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। তো ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা উপলক্ষে এটাকে টার্গেট করে চিন্তা করে ৪৭তম বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন নিয়ে স্বপ্নযাত্রায় যারা সহযাত্রী হতে চান, যারা যাত্রী হতে চান, সারথি হতে চান, তাদের উপলক্ষে তাদেরকে কেন্দ্র করে আমরা কিছু কথা বলতে চাই। আমি জানি যে আপনারা যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন, যারা যুক্ত রয়েছেন এই মুহূর্তে, তারা বিভিন্ন স্তরের রয়েছেন। বিভিন্ন স্তর বলতে আমি বুঝাচ্ছি আপনাদের কেউ কেউ এমনও আছেন যারা মাত্র ফার্স্ট ইয়ারে হয়তো পড়াশোনা করছেন, তার আগের কথা আমরা বললাম না। হয়তো এমনও থাকতে পারে কেউ কেউ ইন্টারমিডিয়েটে পড়াশোনা করেন, বা তারও আগেরও হতে পারে। তবে আমরা সাধারণত অনার্সের পরীক্ষার্থীদের কথাই তো চিন্তা করি। কেউ কেউ হয়তো ফার্স্ট ইয়ারে পড়েন, কেউ হয়তো সেকেন্ড ইয়ারে পড়েন, কেউ হয়তো থার্ড ইয়ারে পড়াশোনা করেন, কেউ হয়তো ফোর্থ ইয়ারে পড়াশোনা করেন, কেউ হয়তো মাস্টার্সে পড়াশোনা করেন, কারো হয়তো মাস্টার্স পরীক্ষাও শেষ হয়ে গেছে। মানে বলা যায় যে মাস্টার্স পরীক্ষা শেষ হওয়া মানে হচ্ছে আমাদের একাডেমিক জীবনের পরিসমাপ্তি ঘটেছে, একাডেমিক পড়াশোনার পর আমাদের সমাপ্তি ঘটেছে। তো এই যে বিভিন্ন শ্রেণী, বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী যারা আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন, তাদেরকে আমি প্রথমত দুই ভাগে বিভক্ত করি। বিশেষ করে যারা ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার পর্যন্ত পড়াশোনা করে, আর যারা ফোর্থ ইয়ার থেকে পরবর্তী পর্যায়ে আছে তারা, এটা হচ্ছে প্রথম ক্যাটাগরির স্টুডেন্ট, আর একটা হচ্ছে দ্বিতীয় ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে যারা আছেন তারা হচ্ছেন একটু বয়সে নবীন, যারা কোচি এখনো, একেবারে এই ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে যারা আছেন। আপনারা কি করবেন, বা আপনাদের এই মুহূর্তে বিসিএস পরীক্ষার যুদ্ধে নামা উচিত কিনা, নামলে কি রূপে আপনারা এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন, বা চাকরির যুদ্ধে, শুধু বিসিএস যুদ্ধ নয়, বিসিএস সহ সকল যে কোনো চাকরির যুদ্ধে। আর দ্বিতীয় ক্যাটাগরির যারা আছেন তারা হচ্ছেন অপেক্ষাকৃত প্রবীণ, বয়স্ক, যারা মুরব্বী। তাদের এই যুদ্ধে নামার বা অংশগ্রহণ করার ধরন এবং প্রথম শ্রেণীতে যারা নবীন আছে তাদের ধরন কি এক হবে কিনা, প্রথমত আমি এই বিষয়টাকে একটু আলাদা করে দেখতে চাই, এই বিষয়টি নিয়ে কিছু কথা বলতে চাই। কারণ যারা যুক্ত হয়েছে তাদের সকলের জন্য তো আর একরকম প্রেসক্রিপশন দিলে সকল রোগীর জন্য একই ওষুধ ব্যবহার করা তা ঠিক হবে না। কাউকে অ্যান্টিবায়োটিক দিতে হবে, আর কারো রোগটা এমন পর্যায়ে যে এটি অ্যান্টিবায়োটিকের পর্যায়ে আসলে এখনো যায়নি। তো যারা অ্যান্টিবায়োটিকের পর্যায়ে এখনো যায়নি তারা হচ্ছে এই ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে যারা আছেন। আজকে নীলক্ষেতেও যখন সেমিনার হলো, মানে অফলাইন সেমিনার হলো, সেখানেও দেখা গেল অনেকেই, কেউ কেউ সেকেন্ড ইয়ারে পড়াশোনা করে, কোনো কোনো জায়গায় আমি ফার্স্ট ইয়ারের পাই, কোনো কোনো সময় সেমিনারে ইন্টারমিডিয়েটের স্টুডেন্টরাও বিসিএস এর সেমিনারে চলে আসে। আমি তো একবার পেয়েছি যে সে দ্বিতীয়বার বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবে, এই জন্য সে বিসিএস এর কোচিং এ চলে আসছে। যে প্রথমবার বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে পারি নাই, তো এখন সে বিসিএস এর কোচিং, ওরাকল বিসিএস এ আসছে, যে এইবার বিসিএস এর কোচিং করে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার চেষ্টা করবে। মানে বিষয়টা হলো, যেহেতু সে খ ইউনিটে পরীক্ষা দিবে, মানবিক শাখার একজন শিক্ষার্থী, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ওটা তো একই রকম। তো সে চিন্তা করলো এইবার এটা বিসিএস এর কোচিং করে দেখি যে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের একটা ভালো প্রস্তুতি নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে কিনা, আর নাইলে সে অন্তত বিসিএস সম্পর্কে জানতে পারলো। তা আমি যারা নর্মালি জুনিয়র আছেন তাদের সম্পর্কে বলে রাখি যে আপনারা আসলে ডিপার্টমেন্টের জন্যই পড়াশোনা করবেন। মূলত
হ্যাঁ, আপনার বিসিএস দেওয়ার চাকরি করার স্বপ্ন থাকতে পারে, অবশ্যই থাকবে, অবশ্যই থাকতে পারে, কিন্তু চাকরি নিয়ে আপনার চিন্তাও থাকতে পারে। কিন্তু এই নিয়ে এখনই খুব বেশি দুশ্চিন্তিত হওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। মানে এখনই চাকরির জন্য আপনি খুবই উঠে পড়ে লাগবেন এবং যার ফলে ডিপার্টমেন্টের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হবে, এটা কোনোভাবেই কাম্য নয়। আপনি যেই একাডেমিক পড়াশোনা করছেন, যেই সাবজেক্টে পড়াশোনা করছেন, আপনার সাবজেক্ট সম্পর্কে, সাবজেক্টের নলেজ, জ্ঞান আপনার কিছুটা থাকতে হবে, বেসিক ধারণা আপনার থাকতে হবে, এবং সাবজেক্টের জ্ঞান আপনাকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলবে, এটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। সবচেয়ে বড় কথা হলো, আপনি যে সাবজেক্টে পড়াশোনা করছেন তার সম্পর্কে কিছু ধারণা যদি আপনার না থাকে, শুধু চাকরির জগতের পড়াশোনা নিয়ে যদি আপনি বেশি চিন্তিত হয়ে পড়েন, তাহলে এই ডিপার্টমেন্টের পড়াশোনার সম্পর্কে যে আপনার ধারণা তৈরি হলো না, এটা সন্তোষজনক না, এটা কোনোভাবেই শোভনীয় নয়। তাই আমি আপনারা যারা জুনিয়র আছেন, প্রবীণ নয়, যারা নবীন আছেন, যারা কোচি আছেন, তাদের প্রতি উদাত্ত অনুরোধ থাকবে, আপনারা চাকরি নিয়ে একটা স্বপ্ন দেখেন, আপনাদের স্বপ্ন থাকবে, আপনাদের জীবনের একটা লক্ষ্য থাকবে, আপনাদের জীবন সম্পর্কে একটা ভাবনা থাকবে, এবং সেই স্বপ্ন পূরণের জন্য এখন থেকে একটা পরিকল্পনা থাকবে, কিন্তু ডিপার্টমেন্টের পড়াশোনা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। তবে এইখানে আমার একটা কথা আছে, আমরা দেখি যে ডিপার্টমেন্টের যে পড়াশোনা আমরা করি, ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিলাম, সেকেন্ড ইয়ার ফাইনাল দিলাম, থার্ড ইয়ার ফাইনাল পরীক্ষা দিলাম, এই এক একটা পরীক্ষায় যখন আমরা অংশগ্রহণ করি, তখন ধরেন এই ফার্স্ট ইয়ার যদি আমি 12 মাস ধরি, একটা বছরে 12টা মাস থাকে, এই 12টা মাসের মধ্যে কয় মাস আসলে আপনি ফার্স্ট ইয়ারের জন্য পড়াশোনা করেছেন, ফাইনাল পরীক্ষার জন্য আপনি পড়াশোনা করেছেন আসলে কয় মাস? হ্যাঁ, এটা ফ্যাকাল্টি ভেদে ভিন্নতা থাকতে পারে। একজন সায়েন্স ফ্যাকাল্টির স্টুডেন্টের বছরের পড়াশোনা আর একজন কলা ফ্যাকাল্টির স্টুডেন্টের পড়াশোনার হয়তো ধরন, সময় একরকম হবে না। তবে এইটাকে যদি আমি একটা এভারেজ করার চেষ্টা করি, তাহলে কেমন হয়? আমার কাছে মনে হয় যে 6 মাসের বেশি একজন পরীক্ষার্থী সাধারণত পড়ে না। কেউ হয়তো 8 মাসও পড়ে বছরে, কেউ আবার 2 মাসও পড়ে না। অনেক স্টুডেন্ট আছে পরীক্ষার আগের রাতে শুধু পড়াশোনা করে, আগের রাতের যোদ্ধা। তো ধরে নেন 6 মাস পড়াশোনা করে, তাহলে বাকি 6 মাস তিনি কি করেন? বাকি 6 মাস তিনি কি করেন? এই 6 মাস তিনি আসলে নষ্ট করেন, অবহেলায় নষ্ট করেন, অলসতায় নষ্ট করেন। মানে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা শেষ, এখন তিনি মুক্ত বিহঙ্গের মতো উঠতে থাকেন, যত রকমের অপ্রয়োজনীয় কর্ম আছে তিনি এই সময় সম্পন্ন করেন, যে কাজগুলো এখন তার না করলেও চলে সেগুলোও করেন, কারণ তিনি মনে করেন তিনি একদম ফ্রি, একদম মুক্ত, এই সময় কাজগুলো করা যায়। কিন্তু আসলে আপনি যে এই যে একটা জীবনের স্বপ্ন নিয়ে আছেন যে আপনি আগামী দিনে একটা চাকরি করবেন, আর চাকরির মধ্যে সকলে স্বাভাবিকভাবে বিসিএস পরীক্ষা নিয়ে একটা চিন্তা থাকবে, তো সেই চিন্তাকে কেন্দ্র করেই আপনি চাইলে এই নষ্ট হওয়া সময়টাকে অলসতায়, অবহেলায় যে 6 মাস সময় আপনি কাটাচ্ছেন, এই 6 মাস সময়কে আপনি কাজে লাগাতে পারেন। এই 6 মাস আপনাকে খুব বেশি করে পড়তে হবে না, 1 ঘন্টা পড়েন দৈনিক, গড়ে 2 ঘন্টা করে পড়েন, তাহলে দেখবেন কি অবস্থা সৃষ্টি হবে। সেকেন্ড ইয়ারে উঠে আপনি আরো 6 মাস পড়বেন, আরো 6 মাস পড়বেন, থার্ড ইয়ার পরীক্ষা দিয়ে আপনি আরো 6 মাস পড়বেন, তাহলে আমি বলি যে একজন পরীক্ষার্থীর 18 মাস কিন্তু হয়ে যায়, যে 18 মাস তিনি গত 3 বছর। আর ফোর্থ ইয়ার পরীক্ষা দেওয়ার পরে তো আপনি প্রকৃত যুদ্ধে, চূড়ান্ত যুদ্ধে আপনি অবতীর্ণ হবেন, চূড়ান্ত যুদ্ধে, চূড়ান্ত যুদ্ধে আপনি অংশগ্রহণ করবেনই। এই 18 মাস আমি বলছি যে আপনারা 1-2 মাস করে, 1-2 ঘন্টা করে পড়তে পারেন। তাতে যখন ফোর্থ ইয়ার পরীক্ষা দেওয়ার পরে আপনি প্রথম বিসিএস, প্রথম চাকরির যুদ্ধে নেমে যাবেন, প্রথম বিসিএস এর যুদ্ধে নেমে যাবেন, হয়তো অ্যাপিয়ার দিয়ে আপনি আবেদন করবেন, তখন দেখবেন যে আপনার পক্ষে এই যুদ্ধের প্রস্তুতি অপেক্ষাকৃত সহজ হয়ে যাবে। যিনি এর আগে কখনোই চাকরির পরীক্ষার প্রস্তুতি নেন নাই,
আর আপনি আগে থেকে অল্প অল্প করে নিয়ে রেখেছেন, আপনার জন্য এটা অনেক সহজ হয়ে পড়বে। এই প্রসঙ্গে আমার যে অভিজ্ঞতা সেটা হলো, আমি এরকম ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দেওয়ার পরেই এই সাধারণ জ্ঞান, যখন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য আজকের বিশ্ব বইটা পড়েছিলাম, সে আজকের বিশ্ব বইটা আবার ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দেওয়ার পরেই রিভিশন দিয়েছি একবার। এটা তো আগেরই পড়া ছিল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য, এখন আবার একটু পড়েছি, যার ফলে এই পড়ার ফলে সাধারণ জ্ঞান অনেক বেশি মাথায় ঢুকেছিল। এবং থার্ড ইয়ার পরীক্ষা দেওয়ার পরে আমি সহ আমরা কয়েকজন মিলে, তখন যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এ ক্লাস নিতাম, এই ভর্তি কোচিং এর যারা আমরা শিক্ষক ছিলাম, মূলত আমরা ছাত্র ছিলাম, আমরা কয়েকজন মিলে এক ভাইয়ের কাছে গিয়ে গাণিতিক যুক্তি, গণিতের বইটা, চাকরির একটা গণিতের বই শেষ করেছিলাম। আমি তখন থার্ড ইয়ার পরীক্ষা দিয়েছি, কিন্তু এখানে অনেক জুনিয়র আছেন, অনেক সিনিয়র আছেন। এর ফলে হলো কি, ফোর্থ ইয়ার পরীক্ষা যখন দিয়ে এই চাকরির যুদ্ধে আসলাম, তখন দেখলাম যে আমার বাংলাদেশ মোটামুটি পড়া আছে, আন্তর্জাতিক পড়া আছে, নিজে বাংলা বিষয়ের বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর শিক্ষকতা করার সুবাদে বাংলার একটা মোটামুটি প্রস্তুতি আছে, গাণিতিক যুক্তির একটা প্রস্তুতি আছে, এবং এই যুদ্ধ আমার কাছে মনে হলো যে অপেক্ষাকৃত সহজ হলো। এবং প্রথম এই ফোর্থ ইয়ার পরীক্ষা দিয়ে অ্যাপিয়ার্ড প্রার্থী হিসেবে 33তম বিসিএস এ আবেদন করেছিলাম, এবং সেই প্রিলিমিনারি পরীক্ষা আমার ভালো হয়েছিল। আমি প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলাম, লিখিত পরীক্ষা দিয়েছিলাম, সেখানে উত্তীর্ণ হয়েছিলাম, ভাইবা পরীক্ষায়ও সফল হয়েছি, এবং আমার একমাত্র চয়েস যে বিসিএ সাধারণ শিক্ষা ক্যাডার ছিল, একমাত্র চয়েস, সেটাতেই আমি শেষ পর্যন্ত যোগদান করেছি। এরপরে আরো একটা প্রিলিমিনারি পরীক্ষা এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছিল, 34তম, সেই প্রিলিমিনারি পরীক্ষায়ও শেষ পর্যন্ত উত্তীর্ণ হয়েছিলাম। জীবনে দুটো বিসিএস এর প্রিলিমিনারি দিয়েছি, দুটোতেই উত্তীর্ণ হয়েছে। এবং চাকরির পরীক্ষা খুব বেশি দেয়া লাগে না, আমার কাছে মনে হয় যে আমি সব মিলিয়ে হয়তো 4-5টা চাকরির পরীক্ষা দিয়েছি, তার মধ্যে দুটো বিসিএস, এবং দুটোতেই প্রিলিমিনারি হয়েছিল, আর প্রথম বিসিএস এ 33তমতে যোগদান করেছি। তো এই যুদ্ধে আসার পরে আমার কাছে মনে হলো, বা এখনো মনে হয়, এই যুদ্ধ সহজ হওয়ার পেছনে একটা কথা আছে সেনাবাহিনীতে বোধ হয়, যে কঠিন পরিশ্রম, কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ। মানে আপনার প্রশিক্ষণটা যত কঠিন করে আপনি করবেন, যুদ্ধটা আপনার জন্য তত সহজ হবে। তো এর আগে আমার যে প্রশিক্ষণটা, পরিশ্রম অল্প অল্প করে করার কারণে মূল যুদ্ধে যখন আসলাম, তখন আমার পক্ষে এই যুদ্ধ জয় অপেক্ষাকৃত সহজ হয়েছে। তা আমার বক্তব্য হচ্ছে, আপনারা যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে পড়েন, আপনারা চাইলে এই 18 মাস সময়টাকে অল্প অল্প করে, আবারও বলছি, ডিপার্টমেন্টের পড়াশোনার কোনো ক্ষতি না করে, সেটা অক্ষুণ্ণ রেখে, এবং সেটাকে আপনার মূল পড়াশোনা হিসেবে ধরে, তারপরে আপনি অলস সময়টা থেকে আগামী দিনের জন্য একটু একটু করে বিনিয়োগ করতে পারেন, অল্প অল্প করে বিনিয়োগ করতে পারেন, এবং এই বিনিয়োগটা একদিন আপনার জন্য অনেক বড় সম্পদ হয়ে আবির্ভূত হবে। আর দ্বিতীয় পর্যায়ে যারা আছেন, এরা হচ্ছেন মুরব্বী শ্রেণীর মানুষ, এরা প্রবীণ মানুষ, এরা বয়স্ক মানুষ, এরা আমার দৃষ্টিতে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে এরা মূলত চাকরির জন্য পড়াশোনা করা উচিত, এবং চাকরির জন্যই পড়াশোনা, এটাই তাদের মূল মন্ত্র, এটাই তাদের ধ্যান জ্ঞানে থাকা উচিত। এবং এই, হ্যাঁ, আপনি বলবেন তার তো এখনো ফোর্থ ইয়ার পরীক্ষা রয়ে গেছে, মাস্টার্স পরীক্ষা রয়ে গেছে, চাকরির পরীক্ষার ফাঁকে ফাঁকে তার ওই ফোর্থ ইয়ার পরীক্ষাটার একটু প্রস্তুতি নেওয়া দরকার, এবং মাস্টার্স পরীক্ষাটার প্রস্তুতি নেওয়া দরকার। অনেক স্টুডেন্ট আমার পরিচিত, তারা দেখি যে প্রস্তুতি নিচ্ছে, হঠাৎ করে 2 মাস তাদের কোনো খোঁজ খবর নাই, কি হলো, পরে দেখা হলে তারা হয়তো অনেক সময় বলে যে স্যার মাস্টার্স পরীক্ষা চলছিল, তাই 2 মাস মাস্টার্স পরীক্ষা নিয়ে ব্যস্ত ছিল। পরীক্ষা শেষ, তিনি আবার যেই বিসিএস বা চাকরি পরীক্ষার যুদ্ধে তিনি আবার চলে এসেছেন। কারণ বাংলাদেশে আপনার যে পড়াশোনা, এই পড়াশোনার অধিকাংশের ক্ষেত্রে একটা মূল লক্ষ্য হচ্ছে চাকরি করা। চাকরির জন্য আমরা যেভাবে কি বলবো, যে পরিশ্রম, যে ধ্যান জ্ঞান, যে চিন্তা ভাবনা, চাকরির জন্যই তো আমরা সবকিছু চেয়েছি। আমরা কোটা সংস্কার চেয়েছি, তো চাকরির জন্যই তো আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, চাকরির জন্যই তো। মূল বিষয় তো চাকরি। তাইলে যেটার জন্য
আপনি রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, সংগ্রাম করেছেন, সেই চাকরি পাওয়ার জন্য যখন সময় হলো তখন আপনারা অনেকে আর পড়াশোনা করেন না, এক্ষেত্রে আমি একটা কথা বলি, আমি আমাদের এই জীবনটাকে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে তিনটা ভাগে ভাগ করেছি। এই তিনটা ভাগ হলো, একটা হচ্ছে ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত সময়টা, এটাকে আমি আমাদের জীবনের প্রথম পর্যায় হিসেবে দেখি। এই সময়টার অবস্থা কি? এই সময় আমাদের দেশে কেউ যখন ক্লাস 7-এ পড়ে, আমরা যখন ক্লাস 7-এ পড়েছি, কারোর সাথে পরিচিত হতে গেলাম, কারোর সঙ্গে দেখা হলো, যখনই জানি আমি ক্লাস 7-এ পড়েছি, তখনই পরের প্রশ্ন করে রোল নম্বর কত। জীবনে কতবার যে রোল নম্বর বলা লাগছে, আপনাদেরকে আপনার জীবনে বলা লাগছে, আবার আপনারা এখন জুনিয়রদেরকে জিজ্ঞাসা করেন, ও ক্লাস 8-এ পড়া, রোল নম্বর কত। যখনই কেউ বলে ক্লাস 9-এ পড়ে, তখনই আমরা পরের প্রশ্ন ছুড়ে দেই। আমাদেরকে এক সময় ছুড়ে দিয়েছিল, পরের প্রশ্ন হলো তোমার গ্রুপ কোনটা। সবাই যখন বলি সায়েন্সে পড়ে, তখন তার সম্পর্কে আমাদের ভাবনা, ধারণা, চিন্তা একরকম। যখন বলি সে যখন বলে সে ব্যবসায় শিক্ষায় পড়ে, তখন আমরা বলি এটা মিডিয়াম টাইপের স্টুডেন্ট। মনে মনে একটা চিন্তা করি, অনেক সময় সরাসরি তার বলি না, মনে মনে ভাবি। আবার যখন কেউ বলে মানবিক শাখার শিক্ষার্থী, তখন তার সম্পর্কে আমাদের একটা নেতিবাচক ধারণা তৈরি হয়, মনে হয় যে এইটারে দিয়ে খুব বেশি কিছু হবে না জীবনে, যে এটা স্টুডেন্ট ভালো না, এইরকম একটা ভাবনা তৈরি হয়। আপনি যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়েছেন, তখন সবাই দেখা হইলে একটা কথা জিজ্ঞাসা করতো যে এসএসসির পয়েন্ট কত, এইচএসসি পাস করেছেন, এইচএসসির পয়েন্ট কত। এই পর্যন্ত আপনাকে মূলত রেজাল্ট নির্ভর একটা আলোচনার মুখে পড়তে হয়েছে। আবার এখনকার যারা আছে তাদেরকে একই রকমের অবস্থা পড়তে হয়, জানো, রেজাল্ট হলে, রোল নম্বর ভালো হইলে, বিভাগ গ্রুপ ভালো হইলে, তাকে নিয়ে সবাই একরকমের চিন্তা ভাবনা, সে অনেক কিছু জীবনে হয়ে যাবে। আর যদি তার গ্রুপ খারাপ হয়, রোল নম্বর যদি একটু নিচের দিকে থাকে, তাইলে তার সম্পর্কে আরেক রকমের ভাবনা তৈরি হয়। কিন্তু এই মহামূল্যবান রেজাল্ট সম্পর্কে, এই যে আপনারা যারা এখন দ্বিতীয় পর্যায়ে আছেন, মানে ইন্টারমিডিয়েটের পরে অনার্স মাস্টার্স পর্যায়ে আছেন, আপনাদেরকে গত 2-3 বছরে কেউ কিন্তু রেজাল্ট সম্পর্কে আর জিজ্ঞাসা করে না। এখন দেখা হইলেই কেউ আগের মতো বলে না তোমার রোল নম্বর ক্লাস 7-এ কত ছিল, তোমার গ্রুপ কোনটা ছিল, তোমার এসএসসিতে পয়েন্ট কত ছিল, এগুলো মানুষ জিজ্ঞাসা করে না। এগুলোর যে গুরুত্ব, এটা শেষ হয়ে গেছে। এখন সবাই আমাদেরকে নতুন একটা প্রশ্ন করে, সেইটা হইলো তুমি কোন প্রতিষ্ঠানে পড়ো। ধরেন যার ইন্টারমিডিয়েট, এসএসসি সব রেজাল্ট ভালো ছিল, কিন্তু সে একটা ভালো প্রতিষ্ঠানে এখানে ভর্তি হইতে পারে নাই, তখন তার সম্পর্কে আবার মানুষের একটা নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। তার অতীতের সমস্ত সাফল্য কিন্তু এখানে এসে আবার ম্লান হয়ে গেছে। আবার যার প্রতিষ্ঠানটা ভালো, তার ভিতরে একটা মনে মনে হলেও, নীরবে হলেও, গোপনে হলেও একটা অহংবোধ বা গর্ববোধ আমরা বলতে পারি, এটা কাজ করে। যখনই বলি প্রতিষ্ঠান কোনটা, পরের প্রশ্ন আমরা ছুড়ে দেই তোমার সাবজেক্ট কোনটা। যার সাবজেক্টটা ভালো, সে আবার মনে মনে আরেক রকমের অহংকার মনে বোধ করে। একই ক্যাম্পাসের স্টুডেন্ট, কিন্তু যার সাবজেক্ট ভালো তার আবার মানসিক অবস্থা একরকম, যার সাবজেক্ট ভালো না, আমার মতো বাংলায় পড়েছে, তার আবার অবস্থা হচ্ছে আরেক রকম। প্রতিষ্ঠান এবং সাবজেক্ট নিয়ে সবাই চিন্তা করে, আপনাদেরকে প্রশ্ন করে। এখন এই প্রশ্ন কয়দিন পরে আর করবে না। এখন যারা মাস্টার্স শেষ করে ফেলেছেন, আপনারা এই বাস্তবতার মুখে অলরেডি পড়ে গেছেন। এই মাস্টার্স পরীক্ষার পরে সবাই তখন নতুন একটা প্রশ্ন করতে শুরু করে, সেটা হলো আপনি কি করেন, আপনি কোথায় আছেন। এই প্রশ্নটার মুখে পড়তে হয়। এখন আর কেউ ওই প্রতিষ্ঠান সাবজেক্ট জানতে চায় না, কি করেন আর কোথায় আছেন। এই প্রশ্নটা কতদিন করবে? এই প্রশ্নের মেয়াদ কয়েক মাস, কয়েক বছর নয়। এই প্রশ্নের মেয়াদ হচ্ছে আমৃত্যু। যতদিন আপনি বাঁচবেন, ততদিন আপনাকে এই প্রশ্নের মুখে পড়তে হবে। সবাই জিজ্ঞাসা করবে আপনি কোথায় আছেন, আপনি কি করেন, মরার আগ পর্যন্ত। আপনি ধরেন হানিফ বাসে করে ঢাকা থেকে রংপুর যাচ্ছেন, পাশে একজন আঙ্কেল বসে আছে, মুরব্বী বয়স্ক। তাকে আলোচনার এক পর্যায়ে প্রথমেই আপনি শুরু করবেন যে আপনি কি করেন, আপনি কোথায় আছেন, আঙ্কেল কি করেন, নাকি বলবেন আঙ্কেলের
ক্লাস 7 রোল নম্বর কত ছিল, আঙ্কেলের সাবজেক্ট কোনটা ছিল, আঙ্কেল কোন প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছে, এটা আলোচনায় আসতে পারে, কিন্তু এটা অনেক পরে। প্রথম প্রশ্ন হচ্ছে তিনি কি করেন, তিনি কোথায় আছেন। আপনারা কেউ এখন জিজ্ঞাসা করবে না আপনার এসএসসি তে পয়েন্ট কত ছিল, সবাই এখন জিজ্ঞাসা করবে আপনি কোথায় আছেন, আপনি কি করছেন, এবং এই প্রশ্ন ততদিন পর্যন্ত করবে যতদিন আপনি জীবিত আছেন। এমন কি আপনি মরে গেলে আপনার বাচ্চা কাচ্চাকে জিজ্ঞাসা করবে আঙ্কেল কি করতেন, আন্টি কি করতেন, তা জিজ্ঞাসা করবে। অনেকের গ্রামে যখন জিজ্ঞাসা করা হয় তুমি কে, তখন সে তার দাদার পরিচয় দেয় যে আমি অমুকের নাতি। তো বাপের পরিচয় দেয় না কেন? কারণ তার বাপের কেউ চিনে না, দাদারে সবাই চিনে। আপনার পরিচয় দিয়ে আপনি তো চলবেন, আপনার না ছেলে মেয়ে চলবে, পরের প্রজন্ম, আরো এক প্রজন্ম নাতিপুতি পর্যন্ত চলতে পারে, কয়েক প্রজন্ম আপনার সুনাম, আপনার খ্যাতি, যশ, এগুলোকে বিক্রি করে চলতে পারে। এই জন্য আমরা বলছি যে এই যে সারা জীবনের কয়েকটা প্রজন্মের এই পরিচয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ, আর এই পরিচয়টা তৈরি করতে হবে এখন। এটা হলো এই অনার্স 4th ইয়ার মাস্টার্সে গিয়ে 4th ইয়ার পরীক্ষা দিয়ে মাস্টার্সের সময় এইখানে আপনাকে 1 থেকে 2 বছরের একটা পরিশ্রম করতে হবে। এটা কিন্তু আপনি আর 10-20 বছর পরে সাধারণত পারবেন না, চাকরি করে অন্তত পারবেন না, খুব একটা কঠিন কাজ। আপনি ব্যবসা বাণিজ্য করে অনেকভাবে অনেক কিছু করতে পারেন, যারা ব্যবসা বাণিজ্য করবেন তা এইসব নিয়ে আমরা পরে কথা বলছি। আমরা তো এখানে শুধু চাকরির জগৎটা নিয়ে কথা বলছি। আপনি যদি চাকরি করে জীবনে কিছু করতে চান তাহলে আপনাকে এটা এখনই করতে হবে, আপনাকে এটা এখনই করতে হবে। আপনি এটা 5 বছর 10 বছর 20 বছর পরে চাইলে পারবেন না। অর্থাৎ এই যে 4th ইয়ার মাস্টার্সের এই সময়টা হচ্ছে আপনার জীবনের একটা টার্নিং পয়েন্ট। আগামী জীবন আপনার কেমন যাবে, আগামী জীবনের একটা ধারণা আপনাকে দেই। বাংলাদেশের মানুষের গড় আয়ু হচ্ছে 72 বছর, 72.3। এবং সম্প্রতি আপনারা জানেন যে অনেকে যেমন 35 বছরের জন্য আন্দোলন করছেন চাকরি প্রার্থীরা, আবার সরকারি কর্মচারীদের একটা বড় অংশ বা একটা অংশ ইতোমধ্যে সরকারের কাছে এমন দাবিও উত্থাপন করছেন যে অবসরের সময়সীমা যেন 65 করা হয়। তাদের যুক্তি আছে, যুক্তিটা হলো যে বাংলাদেশের মানুষের গড় আয়ু 72 বছর, তাহলে আমাকে কেন 60 বছর বা 59 বছর বয়সে অবসরে পাঠানো হবে? তো এই যুক্তিটাকে তুলে ধরা হচ্ছে। তো বাংলাদেশের মানুষের গড় আয়ু 72 বছর, আপনি যে কোনো সময় মরে যেতে পারেন, কিন্তু আমরা গড় আয়ুর কথা বলছি। এবং এই গড় আয়ুকে ধরে যদি আমরা কথা বলি তাহলে চিন্তা করেন তো এই মুহূর্তে একজন 4th ইয়ার মাস্টার্সের পরীক্ষার্থীর বয়স কত? আমি এভারেজ ধরেন 25 ধরলাম, কারো 22, কারো 23, কারো 25, কারো 26, কারো 27 হয়ে গেছে, হয়তো এতদিন প্রস্তুতি নেন নাই, আমি 25 ধরলাম। তাহলে এই 25 বছর যদি আপনার বয়স হয়, গড় আয়ু যদি আপনার 72 বছর হয়, তাইলে আপনি আরো প্রায় 47 বছর বাঁচার একটা সম্ভাবিলিটি আছে। 47 বছর আপনি বাঁচতে পারেন। আপনি আবারও বলছি, আপনি এক্ষুনিও মরে যেতে পারেন, আবার 110 বছরও বাঁচতে পারেন, সেটা তো আর আমরা জানি না। কিন্তু গড় আয়ুকে যদি আমরা ধরে একটা বোঝানোর জন্য আপনাদের একটা ধারণা দেই, সেটা হলো এই যে 47 বছর আপনি বাঁচবেন, আমি বলি এই 47 বছরের মধ্যেই এই 2 বছর, আগামী 2 বছর, ওই যে 1-2 বছর বললাম, আমি সর্বোচ্চটা ধরলাম 2 বছর, এই 2 বছর যদি আপনি কষ্ট করেন তাইলে পরের 45 বছর আপনার ভালো যেতে পারে, ভালো যাবে এটাও তো আমরা বলতে পারি না, যাওয়ার একটা সম্ভাবনা আছে, ভালোভাবে জীবন কাটানোর একটা সম্ভাবনা আছে যদি এই 2 বছর আপনি পরিশ্রম করেন। আর যদি এই 2 বছর পরিশ্রম না করেন তাহলে বাকি 45 বছরে আপনার এটার হিসাব দিতে হবে, মানে বাকি 45 বছর আপনাকে কষ্ট করতে হবে। এই 2 বছর যদি আরামায়েসে ঘুমায় ঘুমায় কাটাই দেন, অলসতায় কাটান, অসচেতন ভাবে কাটান, অসতর্ক ভাবে কাটান, অসাবধান ভাবে কাটান, তাহলে বাকি 45 বছরে আপনাকে এটার হিসেব দিতে হবে। এখন আপনি 2 বছর কষ্ট করবেন না 45 বছর কষ্ট করবেন, এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আমাদের অনেকের ভাবনা হচ্ছে
4th ইয়ার পরীক্ষা দিয়ে দিছি, মাস্টার্স পরীক্ষা দিয়ে দিলাম, আমার আর পড়াশোনা নাই, পড়াশোনা করে ফেলেছি। কিন্তু আসলে বিষয়টা এরকম না। নীলফামারীর বাদশা মিয়া সম্ভবত গত বছর, নীলফামারী বাদশা মিয়া, আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখিয়েন, বাদশা মিয়া গত বছর লাইভ করে তার সারা জীবনের অর্জিত সার্টিফিকেট ছিঁড়ে ফেলেছে। তার একটা ক্ষোভ থেকে, ক্ষোভটা হলো মাস্টার্স পাস করেছেন কিন্তু তিনি কোনো চাকরি পাচ্ছেন না। প্রকৃতপক্ষে সরকার কখনো কি বলেছে যে মাস্টার্স পাস করলে আপনি চাকরি পাবেন, আপনাকে একটা চাকরি দেয়া হবে? মাস্টার্স পাস করলে, অনার্স পাস করলে আপনি একটা চাকরির আবেদন করার যোগ্যতা অর্জন করেছেন মাত্র, এছাড়া আর কিছু না। শুধু মাস্টার্স পাস করার কারণে আপনাকে কেউ চাকরি দিবে না। সরকারি চাকরিতে এটা মানে যোগ্যতা না, এটা হচ্ছে আবেদনের যোগ্যতা, চাকরি পাওয়ার যোগ্যতা না। এখন এই আবেদন করতে পারবেন আপনি, কিন্তু আপনাকে সরকার এই সূত্র ধরে চাকরি দিবে না। অতএব আপনি যদি মানে সার্টিফিকেট গুলো ছিঁড়ে ফেলেন, এটা হচ্ছে আপনার আবেগবশত কর্ম, এটা বাস্তবতার সঙ্গে মিল নাই। অন্তত বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটের সঙ্গে, বাংলাদেশের বাস্তবতার সঙ্গে এটার কোনো মিল নাই। বাংলাদেশের বাস্তবতা হচ্ছে সরকার বলছে আপনি এই পাস করেন, এটার পরে আপনি এই আবেদন করতে পারবেন, এবং এই জন্য আপনাকে একটা আলাদা পরীক্ষা দিতে হবে, এবং ওই পরীক্ষা দিয়ে আপনাকে ভালো করলে চাকরি দেওয়া হবে। পদের বিপরীতে যদি ধরেন 2000 নেওয়া হবে, 1000 নেওয়া হবে, 100 জন নেওয়া হবে, একজন নেওয়া হবে, আপনি পরীক্ষা দিয়ে ভালো করলে আপনি চাকরিতে যোগদান করতে পারবেন। তার মানে কি, অনার্স মাস্টার্স পরীক্ষার পরে আমাকে অতিরিক্ত চাকরির জন্য ওই যে বললাম 1-2 বছর আপনাকে পড়াশোনা করা লাগবে। এইটা আপনারা যারা পড়াশোনা করেন, আপনাদেরকে মানসিকভাবে, মেন্টালি, সাইকোলজিক্যালি আপনাকে এটা সেট করে নিতে হবে যে অতিরিক্ত এই 2 বছরের পড়াশোনা আপনার জন্য বাধ্যতামূলক, একরকমের অঘোষিতভাবে বাধ্যতামূলক, অলিখিতভাবে বাধ্যতামূলক। এটা করতেই হবে যদি আপনি চাকরি করে জীবনে কিছু করতে চান। চাকরি করে জীবনে কিছু করতে চান। ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত এখানে প্রায় 17 থেকে 18 বছর আপনি পড়াশোনা করেছেন। এই 18 বছরের সংগ্রাম, শিক্ষা জীবন আপনার সফল হবে যদি আরো 2টা বছর পড়াশোনা করেন। অন্যভাবে বলি, 18 বছরের পরিশ্রম ব্যর্থ হবে যদি আপনি 2টা বছর পরিশ্রম না করেন, সংগ্রাম না করেন। অতএব আপনার জীবনের এই যে অতীতের সমস্ত সাফল্য আছে, ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন, ভালো সাবজেক্টে পড়াশোনা করেছেন, ভালো একাডেমিক রেজাল্ট অর্জন করেছেন, কিন্তু আপনি এই 2 বছরের ব্যাপারে সচেতন না, এই পরিশ্রমের ব্যাপারে আপনি সচেতন না, অবগত না, তাহলে আপনার অতীত জীবনের সমস্ত সাফল্য ধ্বংস হয়ে যেতে পারে, ম্লান হয়ে যেতে পারে। আবার উল্টোভাবে চিন্তা করেন, অতীত জীবনের কিচ্ছু আপনার অত ভালো ছিল না। বিসিএস পরীক্ষার আবেদনে একটা কথা লেখা থাকে, জীবনে একাধিক 3য় গ্রেড থাকতে পারবে না। মানে একটা 3য় গ্রেড থাকলেও কোনো সমস্যা নেই। মেট্রিক, ইন্টার এবং অনার্স, এই 3টে রেজাল্টে একাধিক 3য় গ্রেড থাকতে পারবে না, একটা থাকতে পারবে। 2টা 3য় গ্রেড থাকলে আপনি আবেদন করতে পারবেন না বিসিএস পরীক্ষার ক্ষেত্রে। তাইলে এইটুকু যোগ্যতা যদি আপনার থাকে, তাইলে আর কোনো সমস্যা নাই। আপনি জীবনে ভালো রেজাল্ট করতে পারেন নাই খুব বেশি, সব ফার্স্ট ক্লাস আপনার হয়তো নাই, আপনার হয়তো ভালো প্রতিষ্ঠান নাই, আপনার ভালো সাবজেক্টে ভর্তি হয়ে পড়াশোনা করতে পারেন নাই, এই যে আক্ষেপ, এই আক্ষেপ যদি আপনার দূর করতে হয়, এই আক্ষেপ যদি আপনার দূর করতে হয়, তাইলে আপনাকে এইখানে 1-2 বছর, এই 2 বছর আমি বললাম সর্বোচ্চ 2 বছর আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। যদি করেন তাহলে সমস্ত আক্ষেপ, সমস্ত ব্যর্থতা, সমস্ত অপ্রাপ্তি, সমস্ত অপূর্ণতা আপনার জীবন থেকে দূর হয়ে যাবে। এই সময়টা যে জীবনের জন্য টার্নিং পয়েন্ট, এটার গুরুত্ব আপনাদেরকে বুঝতে হবে। এইটার উপরেই বাকি জীবনের সময়টা নির্ভর করে। এই প্রসঙ্গে আমি গতকালকে, রিপোর্টটা সম্ভবত গতকালই হয়েছে, আমার কাছে গতকাল এসেছে মোবাইলে, আমি দেখলাম যে এই 43তম বিসিএস এ একজন প্রশাসন ক্যাডারের সুপারিশপ্রাপ্ত হয়েছেন, কিন্তু তিনি পড়াশোনা করেছেন রাজশাহী কলেজের
ডিগ্রি পাস করছে, ডিগ্রি পাস করছে। এর আগে তিনি প্রাইমারি স্কুলে চাকরি করেছেন, পরে বোধহয় অডিটের, সম্ভবত অডিটের কোন একটা, আপনারা পত্রিকাতে দেখবেন, অডিটের কোন একটা পদে চাকরি করেছেন। আর এখন তিনি 43তম বিসিএস এর সুপারিশ প্রাপ্ত হয়েছে। এখন একটা বিষয় চিন্তা করেন, তিনি কিন্তু ডিগ্রি পাস কোর্স রাজশাহী কলেজে পড়াশোনা করেছেন। যতদিন তিনি ডিগ্রি পাস কোর্সে পড়াশোনা করেছেন, মানুষ তার সম্পর্কে কি ভেবেছিল? অনেকে ভেবেছিল, ও তুমি ডিগ্রি পাস কোর্সে পড়ো, তোমার দিয়ে কিছু হবে না। কিন্তু সে প্রমাণ করেছে জায়গা মতো এসে, যেই সময়টাকে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জীবনের মনে করি একজন স্টুডেন্টের, একজন শিক্ষার্থীর, এই সময়টাতে সে গুরুত্ব দিয়েছে, সময়টাকে গুরুত্ব দিয়ে কাজে লাগিয়েছে। এখন সে 43তম বিসিএস এ ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা আশা করছি যে সে যোগদান করবে প্রশাসন ক্যাডার। 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর পরে কেউই খবর নিবে না সে কি আসলে ডিগ্রি পাস কোর্স করেছে না অনার্স করেছে, কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়েছে, কোন দামি বিশ্ববিদ্যালয় থেকে পড়েছে, কোন দামি সাবজেক্টে পড়াশোনা করেছে। এই সম্পর্কে মানুষের আসলে আর অত চিন্তা থাকবে না। এটা তো আমার কথা, মানে এটা আমি কোনো বানিয়ে কথা বলছি, আপনারা পত্রিকা খুলে দেখেন, আমি মোবাইলে রাখছি, খুব শীঘ্রই, হয়তো আমি কালকে দেখেছি, হয়তো কালকের পত্রিকার কথা হবে। 43তম বিসিএস, খুব আগের কথা না, নগদ ডিগ্রি পাস করছে স্টুডেন্ট। তাহলে সে মনে করেছে, সে বুঝেছে, তার জীবনের লক্ষ্য ছিল, স্বপ্ন ছিল, সে বিসিএস দিবে, ক্যাডার হবে। এই সময়টাকে কাজে লাগিয়েছে। আমার কথা সেটাই, অতীত জীবনে সব আপনার সফল, অহংকার করছেন, প্রতিষ্ঠান ভালো, রেজাল্ট ভালো, সাবজেক্ট ভালো, কিন্তু আপনি এখানে অসচেতন। এতে 2, 4, 5 বছর পরে আপনার মূল্যায়ন কমে যাবে। আজকে আপনি একটা দামি প্রতিষ্ঠানে দামি সাবজেক্টে পড়াশোনা করেন বলে সবাই আপনাকে মূল্যায়ন করে, কিন্তু 5 বছর পরে আজকের মতো মূল্যায়ন করবে না, যখন আপনার চাকরি হবে না। আবার সমস্ত খারাপ, এইখানে আপনি মানে অত ভালো না, খারাপ বলবো না, অত ভালো না, আশাব্যঞ্জক না, প্রত্যাশা মাফিক না, কিন্তু আপনি এখানে পড়াশোনা করে ভালো করে ফেলেছেন, একটা ভালো চাকরি পেয়ে গেছেন, মানুষ দেখবে না, মনে করবে আপনি মেধাবী, আপনি জায়গা মতো গোল দিয়েছেন। সারা 90 মিনিট বল আপনার পায়ে ছিল, কিন্তু গোল দিতে পারেননি। আর বল 2 মিনিট পায়ে পাইছেন, গোল মেরে দিছেন। মানুষ ইতিহাসে লেখা থাকবে কে বিশ্বকাপ জয়ী হয়েছে, কার কাছে কত পার্সেন্ট বল ছিল, দখলে ছিল, এইটা ইতিহাস মনে রাখবে না। যে আপনার কাছে 98% বল দখলে ছিল, কিন্তু আপনি হেরে গেছেন। 2% বল দখলে ছিল, আপনি গোল দিতে পেরেছেন। আমরা চাই আপনারা গোলটা যেন দিতে পারেন, আমরা চাই আপনারা গোলটা যেন দিতে পারেন, সেইভাবে নিজেদের প্রস্তুত করেন। এখানে আমি জানি অনেকেই, সবসময় আমি একটা কথা বলি যে একটা সেমিনার বা একটা আলোচনায় সকলের আকর্ষণ থাকে, বা আপনাদের আকর্ষণ সেরকমই হবে যে কি বই পড়বো, আর কোন বই পড়বো, কোথায় থেকে পড়বো, কতটুকু পড়বো, কিভাবে পড়বো, এই জাতীয় প্রশ্ন নিয়ে সবার মনোযোগ থাকে সবচেয়ে বেশি। কিন্তু আমি এই সমস্ত আলোচনায় সাধারণত প্রবেশ করি না, এবং আজকের আলোচনায় আমি সেই জায়গায় যাব না। ক্লাসে যখন ক্লাস হবে ওগুলো নিয়ে তখন আস্তে আস্তে কথা বলবো। কিন্তু আমার কাছে মনে হয়, আজকে ধরেন আমি আপনাকে বলে দিলাম যে এই বইটা পড়বেন, তো আপনি আজকে খুব মানে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা, আপনার উত্তেজনা যে আপনি বিসিএস এর জন্য পড়াশোনা করবেন। কারণ আমি জানি আপনারা এখন 2 শ্রেণীর মানুষ এইখানে আছেন, এই মুহূর্তে যারা সঙ্গে যুক্ত আছেন তাদের মধ্যে 2 শ্রেণীর মানুষ আছে। 2 শ্রেণীর কারা কারা? এক শ্রেণী হচ্ছে মনে করে যে হ্যাঁ আমাকে পড়াশোনা করতে হবে, আমাকে একটা চাকরি পেতে হবে, ব্যাপক উত্তেজনা তার মধ্যে, এবং সে আজকে ধরেন সারা রাত পড়বে, তার আজকে কোনো ক্লান্তি নাই, অবসাদ নাই, সে খালি পড়ে আর পড়ে, রাতের 2টা বেজে গেল, তার আজকে ঘুমাইতে ইচ্ছা করে না, খালি ক্যাডার হইতে ইচ্ছা করে। ফজরের আজান দিছে তাও তার ঘুম নাই, নামাজ পড়ে এখন ঘুম আসে না, জোর করে ঘুমাইছে। সেই যে ঘুম দিছে, এই ঘুম আর তার ভাঙে না। তারপরে ঘুম ভাঙলে আবার ঘুম আসে, দফায় দফায় ঘুম আসে। এরকম অনেক পরীক্ষার্থী আছে। এরপরে
আর 1 সপ্তাহ 10 দিন তারা পড়ার টেবিলে পাওয়া যায় না, 1 মাস 2 মাসও কাউরে কাউরে পাওয়া যায় না। মানে এক রাতে সে সব পড়াশোনা শেষ করে ফেলেছে, তারে আর পাওয়া যায় না। এরকম অনিয়মিত স্টুডেন্ট দরকার নাই। আমি বই দিয়ে দিলাম, কিন্তু আপনি আর পড়লেন না, কালকে থেকে পড়লেন না, আজকেই শুধু পড়লেন, তাতে কাজ হবে না। কেন আপনারা নিয়মিত না? এই ক্ষেত্রে আমার কাছে মনে হলো আপনারা এই বিষয়টা বুঝতেছেন না যে এই সময়টা কতটুকু গুরুত্বপূর্ণ। তাই আমি কোন বই পড়বেন এটার চেয়ে বেশি গুরুত্ব দেই আপনাদের এই সময়ে পড়া উচিত, এই সময়ের গুরুত্ব কতটুকু এইটা আগে অনুধাবন করতে হবে, উপলব্ধি করতে হবে। আর যখন আপনি এটা উপলব্ধি করবেন, আপনার যখন ক্ষুধা সৃষ্টি হবে, হ্যাঁ ক্ষুধা সৃষ্টি হবে, আপনি নিজেই তখন জোগাড় করবেন, খোঁজ নিবেন কোন বই পড়তে হবে, কোথায় থেকে বইটা পাওয়া যাবে, কিনতে হবে। এটা তো 2-1 দিনের 2 মিনিটের ব্যাপার। কিন্তু আপনার পড়াশোনার যে ক্ষুধা তৈরি করা, এটা 2 মিনিটের ব্যাপার না, এটা একটা দীর্ঘ সময়ের ব্যাপার। তাইলে আমাদের যেটা বক্তব্য সেটা হলো, এটা হলো এক শ্রেণী। আরেক শ্রেণী আপনারা মনে মনে ভাবতেছেন যে পড়াশোনা আসলে করা দরকার, জুয়েল স্যারের আলোচনা শুনে মনে হচ্ছে, কিন্তু এই 1 সপ্তাহ সে ব্যস্ত, সে আগামী সপ্তাহে শুরু করবে, আগামী মাসে শুরু করবে, এই আগামী সপ্তাহ আর আগামী মাস তার আসতেছে না। মানে প্রতি মাসে সে আগামী মাস করে। এইদিকে 47তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা এখন পর্যন্ত সার্কুলার নভেম্বর মাসে দিবেন বলে পিএসসি এ ব্যাপারে অনড়। পিএসসির সিদ্ধান্ত এরকমই, তো নভেম্বর মাসে হবে বলে আমরা এখন পর্যন্ত আশাবাদী। এবং গত বছরেও 30 নভেম্বর সার্কুলার হয়েছিল, পরীক্ষা হয়েছিল 26 এপ্রিল। মানে তাহলে এটাও যদি এপ্রিল মাসে পরীক্ষা হয়, এপ্রিল 25 সালে যদি পরীক্ষা হয়, তাহলে আপনার হাতে আর 7 মাসের মতো সময় আছে। অতএব আপনি আগামী মাসে শুরু করবেন, 3 মাস পরে শুরু করলে কিন্তু 7 মাসের মধ্যে 3 মাস পরে যদি শুরু করেন, তাহলে হাতে থাকবে আর 4 মাস। এই 4 মাসের মধ্যে একটা প্রিলিমিনারি প্রস্তুতি সম্পন্ন করা একজন পরীক্ষার্থীর জন্য খুবই কঠিন হয়ে দাঁড়াবে। এটা একরকম অসম্ভব। 2-1 জন যাদের বেসিক ক্লিয়ার আছে, আগের প্রস্তুতি মোটামুটি আছে, তারা হয়তো এখন পড়লে বসলে পারবে, কিন্তু নতুন একটা প্রস্তুতি 3-4 মাসে আসলে শেষ করা, যে সিলেবাস পিএসসির সব সাবজেক্ট মিলিয়ে, এটা আসলে খুব কঠিন কাজ। তাই যারা 47কে টার্গেট করবেন, স্বপ্ন দেখছেন, তাদের এখন আজকেই শুরু করতে হবে। তবে আবার আজকে শেষ করে দিবেন না, নিয়মিত পড়তে হবে, এই 7 মাস নিয়মিত পড়তে হবে। অতএব এটা, তাই আমাদের বক্তব্য হচ্ছে, আমার আলোচনার মূল বিষয় হচ্ছে এই সময়টাকে গুরুত্ব দেন, এই সময়টার গুরুত্ব বিবেচনা করেন, এই সময়টার গুরুত্ব বোঝার চেষ্টা করেন, এইটা আপনার জীবনের কত বড় টার্নিং পয়েন্ট তা বোঝার চেষ্টা করেন। তাহলেই দেখবেন আপনাকে আর কেউ মানে দমিয়ে রাখতে পারবে না। আপনি একদিন পড়ে আরেকদিন পড়বেন না, এইরকম পরিস্থিতি সৃষ্টি হবে না। আপনি মনে করতে হবে যে এটাই হলো জীবনের একটা বড় যুদ্ধ। আমি একটা উদাহরণ বলি, যে শীতকালে ডিসেম্বর জানুয়ারি মাসে যখন পানি কমে যায়, পুকুরের পানি কমে যায়, ছোটকালে তখন আমরা মাছ ধরতাম। তো মাছ ধরার জন্য মানে জাল মেরেই মাছ ধরতাম, কিন্তু মাছ ধরার আগে আমাদের একটা কাজ করা লাগতো। জাল মারার আগে একটা কাজ করতে হতো, সেটা হলো পুকুরের পানি যে ঘোলাই দেওয়া, কারণ আমরা জানি ঘোলা পানিতে মাছ শিকার করা সহজ। তো পানি ঘোলাই দেওয়া ছিল আমাদের একটা বড় টার্গেট আগে। এখন চিন্তা করেন, পানি ঘোলাইতে ঘোলাইতে আমি ধরেন খুব দুর্বল হয়ে গেছি, আপনি খুব দুর্বল হয়ে গেছেন, জাল মারার মতো শক্তি আপনার আর নাই। তখন আপনারা কি করবেন, যে জাল মারার যেহেতু শক্তি নাই, তখন গেলাম ঘুমানোর জন্য, এবং 2-4 ঘন্টা একটা ঘুম দিয়ে ব্যাপক শক্তি নিয়ে আবার জাল মারতে আসলাম। তো এবার দেখবো যে জাল তো, পুকুরের পানি তো আবার আগের মতো হয়ে গেছে, তাহলে এখন আবার নতুন করে ঘোলাইতে হবে। আমি বলি যে যেহেতু কষ্ট করেছেন আপনারা, এই 17-18 বছর ধরে কিন্তু মাছ ধরতে পারেন নাই, এটা হলো পানি ঘোলাইছেন, জাল মারান নাই এখনো। এই এখন আপনাদের 4th ইয়ার মাস্টার্সের এই সময়টাতে জাল মারার সময় হয়েছে, মাছ ধরার সময় হয়েছে, কিন্তু এখন আপনারা অনেকে বলেন যে ক্লান্ত হয়ে গেছেন, দুর্বল হয়ে গেছেন, এখন আপনাদের পড়াশোনা করবার মতো আর শক্তি নাই। তাহলে এত বছর ধরে, 18 বছর ধরে এই পানি গোলানোর কি দরকার ছিল?
পানি যেহেতু ঘোলাইছেন, পানি যেহেতু ঘোলাইছেন, কষ্ট যেহেতু করছেন, সংগ্রাম করেছেন পড়াশোনার জন্য, চাকরি করার জন্য, তাহলে জাল না মেরে, মাছ না ধরে বিশ্রাম নিয়ে যাওয়ার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। অতএব সবাইকে আগে, এখানে যারা আছেন, আপনারা আমার সঙ্গে যুক্ত আছেন, যারা পরে শুনবেন, সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকলো, আপনারা আগে মেন্টালি স্ট্রং হন, এটা উপলব্ধি করেন যে আমাদেরকে 1-2 বছর একটা সংগ্রাম করতে হবে, নতুন যুদ্ধে নামতে হবে। এমন যুদ্ধ হয়তো আপনি আপনার সারা জীবনের শিক্ষা জীবনে এত কষ্ট করেন নাই, আপনাকে সে পরিমাণ যুদ্ধে নামতে হবে। কারণ এখানে চাকরির, ভালো চাকরির পোস্ট কম, কিন্তু প্রার্থী বেশি, স্বাভাবিকভাবে তীব্র প্রতিযোগিতা হবে। 2000 পদের জন্য 3-3.5 লক্ষ লোক আবেদন করে বসে। অতএব প্রতিযোগিতাটা যেহেতু কঠিন, যুদ্ধটা যেহেতু কঠিন, প্রশিক্ষণটাও কঠিনভাবে নিতে হবে, পরিশ্রমটাও কঠিনভাবে করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। তো আমরা চাই যে আল্লাহ আপনাদেরকে এই যুদ্ধে অংশগ্রহণ করবার জন্য সেরকম মানসিক এবং শারীরিক দৃঢ়তা আপনাদের মধ্যে তৈরি হোক, তাহলে আপনারা ইনশাআল্লাহ ভালো করবেন। এখন আপনারা বলেন যে আগে এই প্রস্তুতি নেওয়ার জন্য মানসিকভাবে আপনারা প্রস্তুত কিনা, এই যুদ্ধের জন্য আপনারা মানসিকভাবে প্রস্তুত আছেন কিনা? হ্যাঁ, একটু দেখি, ওয়াদা করেন তো, দেখি ওয়াদা করেন তো, কারা কারা প্রস্তুত আছেন, কারা কারা এই যুদ্ধে নামার জন্য প্রস্তুত আছেন, এটা ওয়াদা করেন যে হ্যাঁ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারা কারা যুদ্ধে নামবেন বলে প্রস্তুতি নিচ্ছেন? কই, কারো তো কোনো কমেন্ট তো এখন পর্যন্ত আমি দেখতে পেলাম না যে কেউ যুদ্ধে নামবে কিনা। তো যাই হোক, ইনশাআল্লাহ স্যার, এই তো আশা করেন, আশা করেন যুদ্ধে নামার জন্য একটা মানসিকভাবে প্রস্তুতি নেন, আশা করেন ইনশাআল্লাহ। হ্যাঁ, অনেকেই যুদ্ধে নামার জন্য প্রস্তুত আছেন। তো এখানে আমরা আরো 2-4টা কথা বলবো, 2-1টা পয়েন্ট সম্পর্কে আপনাদের ধারণা নিয়ে, আমরা লম্বা করবো না, মোটামুটি 1 ঘন্টার মধ্যে আলোচনা শেষ করে নেওয়ার চেষ্টা করব। প্রথমত, আপনাদের মধ্যে, আপনাদের সঙ্গে আলোচনা করে আমি যেটা দেখি সেটা হলো আপনাদের অনেকের যে লক্ষ্য স্থির থাকে না। অনেক স্টুডেন্ট বলে যে সে বিসিএস এর প্রস্তুতি নিচ্ছে, পাশাপাশি আইএলটিএস করতেছে, বিদেশ চলে যাবে। হ্যাঁ, একটা পরিকল্পনার ABC থাকা দরকার, এটা যেমন সত্য, পাশাপাশি আপনার হাতে যখন কয়েকটা অপশন থাকবে তখন কোনোটাই ভালোভাবে হবে না। যেমন আমি বলি যে লক্ষ্য স্থিরটা কি, আমাদের অনেক পরীক্ষার্থী বা শিক্ষার্থী বলে যে তার লক্ষ্য হচ্ছে জীবনে চাকরি করবে, আবার অনেকের একটা লক্ষ্য থাকে সে ব্যবসা করবে, পড়াশোনা করছেন কিন্তু ব্যবসা করবেন। অনেকের একটা লক্ষ্য থাকে যে তিনি বিদেশ চলে যাবেন। আরো অনেকগুলো লক্ষ্য অনেকের জীবনে থাকে। আমি এক্ষেত্রে মনে করি যিনি সিদ্ধান্ত নিয়েছেন যে চাকরি করবেন, এটা ঠিক আছে। যিনি মনে করেছেন যে তিনি চাকরি করবেন না, ব্যবসা করবেন, সেটাকেও আমি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। যিনি মনে করছেন যে তিনি বিদেশ চলে যাবেন, সেটাকেও আমি সম্মান করি। কিন্তু আমি মূলত এই পয়েন্টটা বলছি, যারা দ্বিধাদ্বন্দ্বে ভোগেন, আজকে বলেন চাকরি করবেন, কালকে বলেন ব্যবসা করবেন, এই মাসে বলে চাকরি করব, 3 মাস পরে আবার এসে বলে ব্যবসা করব, 3 মাস পরে আবার বলে বিদেশ চলে যাব। এই যে দ্বিধাদ্বন্দ্ব, এই যে দ্বিধান্বিত অবস্থা, এটা থেকে পরিত্রাণ না পেলে আপনি প্রস্তুতিতে, যারা চাকরির প্রস্তুতিতে আসবেন বা তাদের কিছু ক্ষতি হবে। ক্ষতিটা কি আমি সেটা বলি। আমাদের যেমন বক্তব্য হচ্ছে 47তম বিসিএস এর প্রিলির জন্য আপনি মোটামুটি 7 মাস সময় আপনার হাতে এখনো আছে, এবং একটা প্রিলিমিনারি প্রস্তুতির জন্য 7 মাস, 8 মাস, 10 মাস, 1 বছর লাগতে পারে। হ্যাঁ, 6 মাস, 7 মাস, 8 মাস এগুলো লাগতে পারে। তাহলে আপনার হাতে 7 মাস সময় আছে। আপনি আজকে চিন্তা করলেন যে আমি আইএলটিএস করে বিদেশ চলে যাব, তো আইএলটিএস এ ভর্তি হলেন। 3 মাস পরে আপনি বললেন যে না, আমি বিদেশ তো যেতে পারলাম না বা যাবই না, আমি এখন বিসিএস এর দিব, চাকরি করব। 3 মাস পরে আসলে 47তম বিসিএস এর জন্য আপনার হাতে সময় থাকবে তখন 4 মাস।
বা 4 মাস পরে আসলে আপনার হাতে সময় থাকবে 3 মাস। এই 3 মাস কিংবা 4 মাসে একটা বিসিএস এর প্রিলিমিনারি প্রস্তুতি নেওয়া একরকম অসম্ভব, একরকম অসম্ভব। তাহলে কি হলো, এই বছর আপনি 47তম প্রিলিমিনারি পরীক্ষায় আপনি ভালো করতে পারবেন না। এটা আপনাকে আবার 48, এটা তার 1 মাস পরে আসবে না, আরেক বছর পরে। এখন আরেক বছর আসতে আসতে ইতোমধ্যেই আপনার যে এই মুহূর্তে স্পিডটা সৃষ্টি হয়েছে এটা চলে যেতে পারে, এবং হয়তো হয়তো এমন হতে পারে আপনার সারা জীবনে আর বিসিএস এর যুদ্ধের যে আগ্রহ সেটাই নষ্ট হয়ে যেতে পারে। আবার উল্টোটাও হতে পারে, আপনি আজকে বিসিএস এর জন্য শুরু করলেন যুদ্ধ, 3 মাস পরে আপনি বললেন যে আমি আইএলটিএস করব, বিদেশ চলে যাব। এতে কি হইলো, এমনও হইতে পারে ওই আইএলটিএস করতে করতে এইদিকে একটা কানাডায় যাওয়ার সুবর্ণ সুযোগ চলে গেল। এটা যদি আপনি আসলে আজকে থেকে করতেন তাহলে হয়তো আপনি পেতেন, এবং হয়তো এই কারণে আপনি সারা জীবনে আর কানাডায় যেতে পারলেন না, বিদেশ যেতে পারলেন না। তো সেই জন্য আপনাকে, যারা এখনো দ্বিধান্বিত অবস্থায় আছেন, সুনির্দিষ্ট লক্ষ্যে আসতে হবে। সবাই জীবনে চাকরি করতে হবে বিষয়টা তা না, কিন্তু যিনি চাকরি করবেন তাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে, যিনি যাই করবেন তাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। এটাই হচ্ছে আমার বক্তব্য। এখন আপনি যদি ব্যবসা করেন বা বিদেশ যান, এ বিষয়ে ওরাকল আপনাকে তেমন কোনো সহযোগিতা করতে পারবে না। ওরাকল বিসিএস এই প্রতিষ্ঠানটি মূলত চাকরি প্রার্থীদের নিয়ে কাজ করে। এই চাকরির মধ্যে আবার 2 রকমের চাকরি ধরেন, আমরা মোটা দাগে যদি বলি, তাহলে একটা হলো সরকারি চাকরি আর একটা হলো বেসরকারি চাকরি। সবাই আপনার অনেক বন্ধু, আপনার ডিপার্টমেন্টের অনেক বন্ধু সিদ্ধান্ত নিয়েছে জীবনে কোনোদিন সরকারি চাকরির পরীক্ষাই দিবে না। তার এই মতামতকে, তার এই লক্ষ্যকে আমি সম্মান জানাই। আবার আপনার অনেকে আছেন যে সরকারি চাকরি করবেন, এটাই তার জীবনের একমাত্র লক্ষ্য, এটাও ঠিক আছে। সমস্যাটা হইল যে ব্যক্তি আজকে সরকারি চাকরির প্রস্তুতি শুরু করে, আবার কয়দিন পরে বেসরকারি চাকরির দিকে ধাবিত হয়, কয়দিন পরে আবার সরকারি চাকরি করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেই। এই হইল সমস্যা, তিনি আসলে কোনো কুলি পান না। তাহলে আপনাকে এখানেও স্থির করতে হবে, যদি আপনি কয়দিন এখানে কয়দিন ওইখানে যান, তাহলে ওই যে আমাদের আগের মতো পরিস্থিতি সৃষ্টি হবে। আচ্ছা, যদি বেসরকারি চাকরি আপনার লক্ষ্য হয়, সেক্ষেত্রে ওরাকল বিসিএস আপনাকে কোনো সহযোগিতা করতে পারবে না। আপনি তাইলে আপনি সেই ক্ষেত্রগুলোতে চলে যেতে হবে, প্রতিষ্ঠানগুলোতে যেতে হবে। ওরাকল বিসিএস কেবল সরকারি চাকরির প্রস্তুতিতে সহায়তা করে থাকে। এখন এই সরকারি চাকরিকে আমি যদি আবার মোটা দাগে 2 ভাগে ভাগ করি, যারা প্রস্তুতি নেয় তাদের মধ্যে কেউ বিসিএস এর প্রস্তুতি নেয়, কেউ ব্যাংকের জন্য প্রস্তুতি নেয়। এই দুটো প্রস্তুতি আবার একরকম না। ধরেন ব্যাংকের প্রস্তুতি দিয়ে আপনি বিসিএস পরীক্ষায় ভালো করতে পারবেন না, আবার বিসিএস পরীক্ষার প্রস্তুতি দিয়েও ব্যাংকে ভালো করতে পারবেন না। কেন? কারণ ব্যাংকের প্রস্তুতিতে সাধারণত ইংলিশ এবং ম্যাথ এই দুটো সাবজেক্টেই ভালো দক্ষতা তার থাকা লাগবে। এই দুটো সাবজেক্টের উপর ভিত্তি করে, তিনি আসলে ব্যাংকের চাকরি পাবেন। মানে ব্যাংকে ম্যাথ ইংলিশের সাবজেক্টের, এই দুটি সাবজেক্টের জ্ঞানের গভীরতা, দখল অনেক ভালো হওয়া লাগে। কিন্তু বিসিএস পরীক্ষায় ছোট বড় প্রায় 10টির মতো সাবজেক্ট আছে, বিষয় আছে। তবে কোন সাবজেক্টে আপনাকে খুব বেশি পণ্ডিত হইতে হবে না, মানে একটা এভারেজ ধারণা এই সাবজেক্টগুলো সম্পর্কে থাকলেই, ম্যাথ ইংলিশে খুব ভালো হইতে হবে, তুখুর হইতে হবে, বিষয়টা এমন না। মোটামুটি মিডিয়াম একটা ধারণা আপনার থাকলে আপনি বিসিএস পরীক্ষায় ভালো করবেন। এখন এই প্রস্তুতির সাথে এই প্রস্তুতির মিল নাই। আমাদের অনেকজন কি করে, ধরেন বিসিএস এর প্রস্তুতি শুরু করলো, অর্ধেক যাওয়ার পরে আবার ব্যাংকের প্রস্তুতি শুরু করে। তিনি গত 1 বছর ধরে পড়াশোনা করেছেন, কখনো বিসিএস কখনো ব্যাংক, এবং পরীক্ষা দেন। পরীক্ষা দিলে দেখা যায় ব্যাংকের পরীক্ষা দিলেও ভালো হয় না, বিসিএস এর পরীক্ষা দিলেও ভালো হয় না। তখন তিনি একটা মানসিকভাবে ভেঙে পড়েন, দুর্বল হয়ে পড়েন, যে কেন গত 1 বছর ধরে সত্যিকার অর্থে তিনি টেবিলে ছিলেন, পড়াশোনা করেছেন, কিন্তু যাই দেন তাই পরীক্ষা ভালো হয় না। কেন? কারণ হলো আপনি কোনো জার্নি কমপ্লিট করেন নাই। আপনাকে আগে বিসিএস এর জার্নি কমপ্লিট করতে হবে, তারপর আপনি যদি চান আপনি ব্যাংকের প্রস্তুতিও নেন, অথবা আপনার যদি আগ্রহটা ব্যাংকের প্রতি বেশি থাকে,
এবং আপনি যদি মনে করেন ব্যাংকের যে সাবজেক্ট এবং এই প্রস্তুতি পরীক্ষার প্যাটার্ন এটার সাথে আপনার সামর্থ্য সক্ষমতা মিলে বেশি, আগ্রহ এবং সামর্থ্য, তাহলে আপনি আগে ব্যাংকের প্রস্তুতি শুরু করেন, যে আমরা ব্যাংকের চাকরির প্রতি আগ্রহ আছে, এবং ব্যাংকের প্রস্তুতি শেষ করে মন চাইলে বিসিএস এটা করেন। কিন্তু কোনোটাই শেষ করলেন না, দুটোই একসাথে শুরু করলেন, দুই নৌকায় একসঙ্গে পা দিলেন, এর ফলে আপনি কোনো কুলি পাবেন না। তখন এরা বলে যে আমরা তো পড়াশোনা করেছি, আমি তো পড়াশোনা করেছি, 6 মাস পড়াশোনা করেছি, 1 বছর ধরে পড়ার টেবিলেই ছিলাম, তাহলে আমার পরীক্ষা ভালো হয় না কেন? তাহলে টেবিলে থাকলেই পরীক্ষা ভালো হবে তা নয়, আপনাকে এই জায়গাটা সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। এখন ব্যাংকের প্রস্তুতির ক্ষেত্রে বলে রাখি যে ওরাকল বিসিএস কেবল বিসিএস নিয়ে যেহেতু আলোচনা করে, সহযোগিতা করে, দিক নির্দেশনা দিয়ে থাকে, ব্যাংক সম্পর্কে ওরাকল বিসিএস তেমন আলোচনা করে না। অতএব ব্যাংকের যদি টার্গেট আপনার হয়ে থাকে তাহলে আপনি ওই প্রতিষ্ঠানগুলো দ্বারস্থ হবেন, সেগুলো থেকে পরামর্শ নেবেন, দিক নির্দেশনা নেবেন, সহযোগিতা নেবেন। আর বিসিএস যদি আপনার টার্গেট হয় তবে কেবল তখনই ওরাকল বিসিএস আপনাকে এক্ষেত্রে কিছু সহযোগিতা করতে পারে। তবে এখানে আমি আরেকটা কথা বলে রাখি যে ব্যাংকের প্রস্তুতি নিয়ে শুধু ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতেই আপনি পরীক্ষায় ভালো করবেন। দেশের প্রায় 95% পরীক্ষায় আপনি ভালো করবেন না। 95% পরীক্ষার সঙ্গে বিসিএস পরীক্ষার প্রস্তুতির মিল আছে। হয়তো বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি 200 নম্বরের হয়, কিন্তু আপনি যখন প্রাইমারি পরীক্ষা দিতে যাবেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা, হয়তো 75 নম্বরের পরীক্ষা হবে, কিন্তু এই সাবজেক্টগুলোর সাথে প্রস্তুতির মিল আছে। এখানে শুধু ম্যাথ ইংলিশেই ভালো হইলে হবে না, বাকিগুলোতেও আপনাকে ওই যে বিসিএস এর মতো দক্ষতা থাকা লাগবে। আপনি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, এই জন্য আপনাকে আলাদা কোনো প্রস্তুতি নিতে হবে না। যদি বিসিএস পরীক্ষার একটা ভালো প্রস্তুতি বিসিএস এর প্রিলিমিনারির একটা ভালো প্রস্তুতি আপনার থাকে, তাহলে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার যখন সার্কুলার হবে আপনাকে আর কোনো কঠিন যুদ্ধে বা আপনাকে কোনো কষ্ট করতে হবে না, প্রাইমারির সিলেবাসও জানতে হবে না। বিসিএস এর প্রস্তুতি যারা আছে তারা প্রাইমারি সিলেবাসও জানার দরকার নেই, প্রাইমারির কোনো কোর্স করার দরকার নেই। আপনি এই প্রস্তুতি দিয়ে ইনশাআল্লাহ প্রাইমারিতে ভালো করবেন। নিবন্ধন পরীক্ষা, তাইলে আপনি এই পরীক্ষা দিয়ে ভালো করবেন। এইভাবে সমাজ সেবা অফিসারের নিয়োগ পরীক্ষা, প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা, হাই স্কুল সহ এক পর্যায়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, এইভাবে যত দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালকের নিয়োগ পরীক্ষা, সমাজ সেবা অফিসারের নিয়োগ পরীক্ষা, এইভাবে যত রকমের প্রশ্ন আছে, বা শুক্রবারে বিভিন্ন জায়গায় পরীক্ষা হয়। আজকেও দেখলাম কিসের একটা ছোট একটা পরীক্ষা হয়েছে, ওই পরীক্ষার প্রশ্নগুলো সব ওই বিসিএস এর আমরা যেগুলো পড়াই ওগুলোই। অতএব এই সকল পরীক্ষার জন্য আপনাকে আলাদা কোনো প্রস্তুতি নিতে হবে না, কেবল বিসিএস এর একটা শক্তিশালী প্রস্তুতি আপনাকে নিতে হবে। তো অতএব আপনি কোন দিকে যাবেন, এখানে একটা কথা বলে রাখি যে একটা বিসিএস পরীক্ষার মাধ্যমে প্রতি বছর প্রায় কম বেশি 2000 জন ক্যাডার পদে নিয়োগ হয়। পিএসসি 47তম বিসিএস এ কত সংখ্যক পদের জন্য বিজ্ঞপ্তি দিবে এ বিষয়ে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে চিঠি দিয়েছে, যে পদ শূন্য কতগুলো আছে সে আলোকে তারা বিজ্ঞপ্তি দিবে। তা আমরা হয়তো বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারবো যে 47তম বিসিএস এ কত সংখ্যক ক্যাডার পদের জন্য সার্কুলার হবে, বিজ্ঞপ্তি হবে। ধরেন এই 2000 জন ক্যাডার পদে পাবে, তাহলে বাকিরা কি করবে? প্রতি বছর ধরেন 3 লক্ষ লোক পরীক্ষার্থী আবেদন করলো ক্যাডার, এই যে প্রিলিমিনারি বিসিএস এর জন্য 47তম বিসিএস ধরেন আবেদন করলো, এর মধ্যে একটা কথা যে 10,000 জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করলো, বাকিরা তো ফেল করবে। হ্যাঁ, এর মধ্যে ধরেন 8,000 জন ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করলো, এর মধ্যে ধরেন সব মিলিয়ে 7,000 জন প্রিলি লিখিত ভাইবা সব পাস করলো, 7,000 জন। মূল যুদ্ধটা মানে বিশেষ করে আমরা 46তম বিসিএস এর পরিপ্রেক্ষিতে বলি যে এখন একটা বড় যুদ্ধ হয়ে গেছে। প্রিলিমিনারিতে কম টিকিয়েছে, 10,000 জন টিকিয়েছে 46তমতে, তার মানে তো কমই বলতে হবে।
কম টিকানোর মানে হলো আপনি প্রিলিতে পাশ করা মানে আপনার একটা চাকরি পাওয়ার সম্ভাবনা 80% হয়ে গেছে, 70% হয়ে গেছে। এরপরে খুব বেশি আর বাদ যাবে না, দেখবেন যে এদের খুব বেশি বাদ যাবে না। ধরেন এই 7,000 জন, এখন 7,000 জন প্রিলি লিখিত ভাইবা সব পাশ করলো, কিন্তু ক্যাডার পদ আছে 2,000। বাকি যে 5,000 আছে, এই 5,000 জনকে নন ক্যাডার থেকে, নন ক্যাডার প্রার্থী হিসেবে তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হয়। এই যে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এইটার কিন্তু এখন আর আলাদা সার্কুলার খুব একটা হয় না। এই নিয়োগটা বিসিএস এর মাধ্যমে হয়, নন ক্যাডার থেকে। আপনার এই যে 41-এর নন ক্যাডার নিয়োগ দিয়ে দিয়েছে, হাই স্কুলে সহকারী শিক্ষক নিবে, কোনো আলাদা সার্কুলার হয় না, এটা এখন বিসিএস থেকে দিয়ে দিবে। মানে এখন অবস্থাটা এমন হয়েছে, আপনি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে যাবেন, তাও বিসিএস এর মাধ্যমে আপনাকে আসতে হবে। হাই স্কুলে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন সরকারি হাই স্কুলে, তাও আপনাকে বিসিএস এর মাধ্যমে আসতে হবে। সমাজসেবা অফিসারে ঢুকবেন, বিসিএস এর মাধ্যমে আসতে হবে। সাব রেজিস্ট্রার পদে ঢুকবেন, বিসিএস এর নন ক্যাডার থেকেই নিয়োগ দেওয়া হবে। তার মানে এগুলো সব অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রথম দ্বিতীয় শ্রেণীর চাকরিগুলো এই বিসিএস এর মাধ্যমে হবে। আপনি যদি একটা বিসিএস পরীক্ষার ভালো প্রস্তুতি নেন, আপনি যদি এই 7,000 জনের মধ্যে শেষ পর্যন্ত ঢুকতে পারেন, তাহলে আপনি ক্যাডার হোক আর নন ক্যাডার হোক, আপনি একটা চাকরি পেয়ে যাবেন। তো সেই জন্য আপনাকে একটু যুদ্ধ করতে হবে, আপনাকে একটু কষ্ট করতে হবে, আপনাকে একটু পরিশ্রম করতে হবে। আমরা আজকের আলোচনায় কি পড়বেন, কোন বই পড়বেন, কতটুকু পড়বেন সেটা বলবো না, সেটা অন্য কোনোদিন আমরা আলোচনা করব। ক্লাসে ঢুকলে আমরা আলোচনা করব। আমি আজকে আপনাদেরকে আগে বিসিএস পরীক্ষার এই যুদ্ধে আপনি নামবেন কিনা, আসবেন কিনা, এবং নামলে আপনি কতটা মানসিকভাবে স্থির হয়ে নামা উচিত, সেই বিষয় সম্পর্কে একটু আলোচনা করবার চেষ্টা করেছি। আপনাদের যদি একেবারে কোনো কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নকে ঘিরে আমরা হয়তো কিছু কথা, প্রশ্নের উত্তর দিতে পারি। আমরা এই আলোচনা আপনাদের কোনো প্রশ্ন না থাকলে এখানে শেষ করে দেবার চেষ্টা করব। তো ঠিক আছে, তাহলে সবাই এতক্ষণ পর্যন্ত প্রায় ঘন্টা খানেক আপনারা আমার সঙ্গে যুক্ত থেকেছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনাদের জন্য সফল, সুন্দর, সার্থক একটি জীবন প্রত্যাশা করি, নিরাপদ জীবন প্রত্যাশা করি, সুখী, সুন্দর, সম্ভাবনাময় একটি জীবন প্রত্যাশা করি। আপনাদের দৃপ্ত পদচারণায় মুখরিত হবে বাংলাদেশের পাবলিক সার্ভিস অঙ্গন। বাংলাদেশের পাবলিক সার্ভিস অঙ্গনকে আপনারা মুখরিত করবেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায়। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।